স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে হাইকমিশনে স্মারকলিপি জমা দিয়েছে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের প্রতিনিধি দল। বেলা 11:30টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যৌথ পদযাত্রা কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে নয়াপল্টনে জড়ো হন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করলে রামপুরায় ব্যারিকেড দিয়ে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর ৩ সংগঠন থেকে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয়। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ভারতীয় কট্টর হিন্দুত্ববাদী সরকার দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, আর বিশ্বের কাছে ভাবমূর্তি নষ্ট করতেই এসব ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের মানুষ দিল্লির আগ্রাসন প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। ভারতের আগ্রাসনমূলক মনোভাবের প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি ইন্ডিয়ান হাই কমিশনে আমরা পৌঁছে দিলাম। বাংলাদেশি পতাকাকে তারা অবমাননা করেছিল, স্মারকলিপিতে সেটি আমরা বলার চেষ্টা করেছি। ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। কূটনৈতিক সম্পর্কের দৃশ্যমান অবনতি এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সোমবার ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিব। নিয়মিত অমীমাংসিত ইস্যু নয়, এবারের ফরেন অফিস কনসালটেশনে গুরুত্ব পেতে পারে রাজনৈতিক নানান ইস্যু। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের আর কোনো বিকল্প নেই। দুদেশের সচিবদের নেতৃত্বে নিয়মিত বৈঠকের ধারাবাহিকতায় এবার ফরেন অফিস কনসালটেশন হবে ঢাকায়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বৈঠকটি এমন এক সময় হতে যাচ্ছে যখন বাংলাদেশে সনাতন ধর্মীয় এক নেতার গ্রেফতারে প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত, সাথে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগও তুলেছে দিল্লি। আবার আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনা নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনও চলছে। বিশ্লেষকরা বলছেন, এবারের বৈঠকে গুরুত্ব পেতে পারে রাজনীতি। এজেন্ডায় থাকতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছেন তা জানতে চাওয়া, থাকতে পারে দুদেশের মানুষের মধ্যে অবিশ্বাসের সম্পর্ক কি করে দূর করা যায় তা নিয়ে আলোচনা। এফসিও যেটা টাইম ছিল সেই টাইমলি হচ্ছে, মোটামুটি একটা এজেন্ডাতে নিশ্চয়ই আগে থেকেই তৈরি ছিল, সেই এজেন্ডা আলাপ হবে। আরও হয়তো 2-4টা এজেন্ডা আইটেম এটার সাথে যোগ হবে। তার মধ্যে একটা হতে পারে যে শেখ হাসিনার দিল্লিতে উনি কোন অবস্থানে আছেন, উনি কি অ্যাসাইলাম সিকার যদি হয়ে থাকেন তাহলে উনি কি অ্যাসাইলামের যেসব শর্তাবলী সাধারণত আন্তর্জাতিকভাবে গৃহীত সেগুলো কি উনি ফলো করছেন। দুই পররাষ্ট্র সচিবের ভিতরে যে একটা মিটিং হওয়ার কথা ঢাকাতেই, এটা আমাদের রুটিন রেগুলার বছর হয়ে আসছে। আমরা ওটার জন্য তাকিয়ে আছি, যারা ভারত এখানে আসে এসে জন্য তাদের কি কনসার্ন আছে সেটা আমাদের জানায়, আমরা আমাদের কনসার্নটা ওদেরকে আমি জানাবো। এদিকে রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ ভারতের মধ্যে সুসম্পর্ক দুই দেশের জন্যই জরুরি। ঠিক আছে, ভারতের অর্থনীতি অনেক বড়, কিন্তু এই যে এখন গত 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনীতির দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। এই অচল অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যে যোগাযোগ স্থাপন। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দুদেশের মধ্যে এটি প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না, তালিকা করা হচ্ছে, এর মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে বড়দিন এবং 31st নাইটের আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। সীমান্তে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, সীমান্তে সতর্কতা জারি আছে, অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানান উপদেষ্টা। গণমাধ্যমকে সত্য খবর প্রচারের মাধ্যমে ভারতের অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। বড়দিন এবং 31st নাইটের নিরাপত্তা নিয়ে কঠোর আছে সরকার। 31st নাইটে সকল বার বন্ধ থাকবে, ফানুস এবং আতশবাজি নিষিদ্ধ বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না।
অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। আমরা প্রথমে আগে লিস্টটা পেয়ে তারপর আবার আমরা কতদিনের মধ্যে করবো এটা আপনাদের জানাবো। আওয়ামী লীগ সরকার সততার বদলে সঠতা, বিচারের বদলে নিপীড়ন, আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। এখন থেকে জনকেন্দ্রিক বিচার ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ সময় সরকার পরিবর্তন হলেই শাসন ব্যবস্থার পরিবর্তন হয় না বলে মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, জুলাই বিপ্লবের প্রতি সম্মান জানাতে হলে আগের সময়ের পাচার এবং লুটপাট বন্ধ করে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সকালে রাজধানীতে দুদিনব্যাপী সিটিজেন্স কনফারেন্স অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রাজধানীর শেরেবাংলা নগরের বিআইসিসিতে আয়োজিত সিটিজেন কনফারেন্সে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার পরিবর্তন হলেই শাসন ব্যবস্থার পরিবর্তন হয় না। এজন্য নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন তিনি। দাবি জানান আগের সরকারের লুটপাটের বিচারের। কিসের জন্য মানুষগুলো প্রাণ দিল, কিসের জন্য এই মানুষগুলো এত ত্যাগ স্বীকার করলো, কেন তাদের নিজস্ব সম্পদ দেশের থেকে লুণ্ঠন হলো, পাচার হলো, এর তো প্রতিকার দরকার। এর প্রতিকার করতে হলে যে মানুষগুলোকে আমরা পিছনে রেখেছি, যাকে পিছনে রাখায়, যারা আমাদের পিছনে টানছে, সেই মানুষগুলোর কথাকে আগামী দিনে আমাদের মূল ধারায় সোচ্চারভাবে সামনে আনতে হবে। এ সময় বক্তারা বলেন, সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস না থাকলে সংস্কার ফলপ্রসূ হয় না। টেকসই সংস্কারের জন্য ধারাবাহিক সংলাপ ও তাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস না থাকলে সংস্কার ফলপ্রসূ হয় না। বাংলাদেশ একটি দারুণ সুযোগ পেয়েছে। নীতি সংস্কারের এই সুযোগকে ভালোভাবে কাজে লাগাতে হবে। গুণগত পরিবর্তনের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে টেকসই সংস্কারের জন্য ধারাবাহিক সংলাপ জরুরি। সংলাপে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার এসডিজি বাস্তবায়নে মুখ্য সমন্বয়ক বলেন, বৈষম্য দূর করা রাষ্ট্রের দায়িত্ব। নিরাপত্তার ক্ষেত্রে কোনো হুমকি আসবে সেই বিষয়গুলো নিয়ে সোচ্চার হওয়া এবং প্রতিকার ব্যবস্থা করা। পরে বিচার ব্যবস্থা নিয়ে বিগত সরকারের সমালোচনা করেন প্রধান বিচারপতি। আশ্বাস দেন ন্যায় বিচার প্রতিষ্ঠার। এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি। বিগত বছরগুলোতে বিচার প্রক্রিয়ায় আমাদের বিচারবোধ ও ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। সততার বদলে সততা, অধিকারের বদলে বঞ্চনা, বিচারের বদলে নিপীড়ন, আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করা হয়েছে। আজ থেকে প্রতিটি শ্রেয়, শুভ ও কল্যাণকর কর্মের সকলেই গণমুখী, জনগণ কেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পাওয়া সংস্কারের সুযোগের সদ্ব্যবহার করার প্রতিশ্রুতিও দেন প্রধান বিচারপতি। আমরা যেন এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে পারি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সাঁড়াশি অভিযানের মাধ্যমে দুদককে দলীয়, রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক প্রভাব মুক্ত করে গড়ে তোলার দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। একই সাথে নতুন কমিশনের নিয়োগ রাজনৈতিক মুক্ত রাখার আহ্বান প্রতিষ্ঠানটির। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2024 উপলক্ষে রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে টিআইবির আয়োজনে মানববন্ধন। এতে অংশ নিয়ে বিচার বিভাগের নিয়োগ, পদায়ন, বদলিসহ বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং অবিলম্বে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন সহ 14 দাবি তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক। এই সরকারের উদ্যোগে এমন সংস্কার, বিশেষ করে দুর্নীতি দমন
গুলো সংস্কারের পাশাপাশি রাষ্ট্র কাঠামোতে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর এমনভাবে সংস্কার করতে হবে যাতে করে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন নির্বাচনের মাধ্যমে তাদের জন্য একদিক থেকে অবকাঠামো তৈরি হয় দুর্নীতি বিরোধী অবস্থানকে অব্যাহত রাখার জন্য, অন্যদিক থেকে নিজেরা দুর্নীতি থেকে দূরে থাকবেন এবং জবাবদিহিমূলক একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। দুর্নীতি প্রতিরোধে দুদককে সব ক্ষেত্রে প্রভাবমুক্ত রাখার দাবিও জানায় টিএপি। যতদিন পর্যন্ত বাংলাদেশে বিশেষ করে রাজনৈতিক সংস্কৃতি ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসবে, দুর্নীতি বিরোধী চেতনা যেটি আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনার অন্তর্ভুক্ত ছিল, তার থেকে মূল শিক্ষা যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বা আমলাতন্ত্র ধারণ করতে না পারবে, চর্চা করতে না পারবে, ততদিন পর্যন্ত কিন্তু বাস্তবে দুর্নীতি গবেষণা কোনো দুর্নীতি বিরোধী উদ্যোগে কার্যকর হবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোটাধিকার, ন্যায় বিচার, মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জবাবদিহি নিশ্চিতের উপর গুরুত্ব দেন বক্তারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। এবছর 1 জানুয়ারি বই উৎসব হচ্ছে না, তবে জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে। সকালে খুলনা বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান চন্দ্র রায় পোদ্দার। প্রতিটি শ্রেণীর বইয়ের কিছু অধ্যায় পরিমার্জন এবং পরিবর্তন করার কারণে বই ছাপাতে দেরি হচ্ছে, সেজন্য শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে কিছুটা দেরি হবে বলে জানান উপদেষ্টা। আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে, যা আগামী বছরই প্রকল্প আকারে চালু হচ্ছে। এ সময় তিনি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো সহ বিভিন্ন জায়গায় গুণগত পরিবর্তনের কথা জানান উপদেষ্টা ডাক্তার বিধান চন্দ্র রায় পোদ্দার। আমাদের বইগুলো কিছুটা পরিমার্জন করতে হয়েছে, সেজন্য আমরা শিডিউল থেকে কিছু পিছিয়েছিলাম, নতুন করে আবার টেন্ডার করতে হয়েছে কিছু বইয়ের জন্য। এবার অন্যান্যবার যেভাবে বই উৎসব 1 জানুয়ারি করা হয়, আমরা ঠিক এই ধরনের উৎসবে যাচ্ছি না, কিন্তু প্রাথমিকের বইগুলো আমরা জানুয়ারির মধ্যে দিয়ে দেব। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে করা 5 মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদন খারিজ করে এই আদেশ দেওয়া হয়। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ সকালে এই আদেশ দেন। এই আদেশের ফলে 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রইল বলে জানান ডক্টর ইউনূসের আইনজীবী। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমিউনিকেশনস তৎকালীন চেয়ারম্যান ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলাগুলো হয়েছিল। রাজধানীর ধানমন্ডিতে শিক্ষার্থী শামীম হত্যা মামলায় সাবেক মন্ত্রী ভারপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, সাবেক এমপি সাদেক খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর সৈকত এবং ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের নতুন করে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাদের সবাইকে এই মামলায় আটক দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের কৌশলী। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিন রেজার আদালত প্রত্যেকের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগেও একাধিক মামলায় ফারুক খান, সাদেক খান, সৈকত ও মানিক রিমান্ডে ছিলেন। আজকে বিজ্ঞ আদালতে হাজির করা হয়, সেটা হলো কর্নেল ফারুক খান, হাসিবুর রহমান মানিক, সাবেক এমপি সাদেক খান এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তানভীর আহমেদ সৈকত। এই মামলার অগ্রগতির স্বার্থে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তিনি তার জন্য 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তাদের বক্তব্য শোনার পরে তাদেরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। দেশের অনেক বড় বড় অবকাঠামো নির্মাণে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস MES এর সুনাম অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সকালে রাজধানীর MES কনভেনশন হলে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস বার্ষিক সম্মেলন 2024-এ প্রধান অতিথির বক্তব্যে এই তাগিদ দেন তিনি। বলেন, শুধু নির্মাণ নয়, নির্মাণ পরবর্তী নানা সেবাও আন্তরিকভাবে দেয় এই
MES। সেবার প্রত্যাশা পূরণে মান নিশ্চিত করতে MES সংশ্লিষ্টদের কাজের ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সেনাপ্রধানের। ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে চুক্তিভিত্তিক অস্থায়ী ভিত্তিতে অনেকেই কাজ করেন, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কাজ চলছে বলেও জানান জেনারেল ওয়াকার উজ্জামান। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। উপকূলীয় জেলা বাগেরহাটে শীত মৌসুম এলেই দেখা দেয় সুপেয় পানির তীব্র সংকট। ভোগান্তি নিরসনে এবার এগিয়ে এসেছে কাতার চ্যারিটি নামের একটি সংস্থা। জেলার বিভিন্ন এলাকায় গভীর নলকূপ স্থাপন করেছে সংস্থাটি। এতে উচ্ছ্বসিত জেলার জনগণ। আরও নলকূপ স্থাপনে এনজিওগুলোকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের। উপকূলীয় জেলা বাগেরহাটে লবণাক্ততার কারণে সুপেয় পানির হাহাকার দীর্ঘদিনের। সুপেয় ও বিশুদ্ধ পানির অভাবে অনেক সময় পুকুরসহ বিভিন্ন জলাশয়ের পানি খেতে বাধ্য হতো জেলাবাসী। অপরিষ্কার পানি পানে ভুগতে হতো পানিবাহিত নানা রোগে। আমাদের এই গ্রাম হচ্ছে বাগেরহাটের উপকূলীয় অঞ্চল। আমাদের এখানে আসলে আমরা নোনা পানির এলাকার লোক। আমাদের এখানে সুপেয় পানির খুবই অভাব। পানি দিয়ে আমাদের কোনো উপকারে আসতো না, শরীরে বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দিত। সুপেয় পানির অভাবের কারণে অনেকের অনেক রোগ ব্যাধি হচ্ছে, যার কারণে আমরা প্রায় সময় বিশুদ্ধ পানির অভাবে হাসপাতালে ভর্তি থাকি। পানির সংকট নিরসনের লক্ষ্যে 5 ডিসেম্বর কাতার চ্যারিটির পক্ষ থেকে সদর উপজেলার কান্দাপাড়া ও পশ্চিমভাগ এলাকায় 30টি গভীর নলকূপ স্থাপন করা হয়। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক। বিশুদ্ধ পানির উৎস তৈরি হওয়ায় উচ্ছ্বসিত কান্দাপাড়া ও পশ্চিমভাগ এলাকার মানুষ। এখন যে পানি পাচ্ছি এই পানিটা খুব সুন্দর পানি, এই যে এখন আমরা ব্যবহার করব। আমরা জীবনমুক্ত পানি পান করতে পারতেছি, আমার বহু সুন্দর উপকার হচ্ছে। পানির সংকট নিরসনে এনজিওগুলোকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের। আমি আশা করব যে ওনাদের এই উদ্যোগ দেখে অন্যান্য যারা এনজিও রয়েছেন, বিভিন্ন সংস্থা রয়েছেন, তারা এগিয়ে আসবেন এবং বাগেরহাটে যদি এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকে জনগণের আমার যে পানির সুপেয় পানির যে সমস্যা, সে সমস্যাটি দূর হবে। শিগগিরই পানির সংকট কাটবে এমন প্রত্যাশা বাগেরহাটবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। জয় বাংলাকে জাতীয় স্লোগানের রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি চলতি সপ্তাহে হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ভর্তি পরীক্ষায় বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল সহ পরীক্ষায় অনিয়ম দুর্নীতি বন্ধে 4 দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে প্রশাসনিক ভবনের সামনে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন এর ব্যানারে এই মানববন্ধন করেন তারা। ভোলার রাজাপুরে 3টি দেশীয় বন্দুক সহ শাহজাহান ফরাজি ওরফে সাজু মাঝি নামে এক ডাকাতকে আটক করেছে নৌবাহিনী। জেলা সদরের কন্দকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। খাগড়াছড়ির রামগড়ে হানাদার মুক্ত দিবস আজ। 1971 সালের আজকের এই দিনে জেলার সীমান্তবর্তী শহর রামগড় হানাদার মুক্ত হয়। মুক্ত বাহিনীর কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরার নেতৃত্বে 36 জনের একটি দল ভারতের সাবরুম থেকে রামগড়ে এসে আক্রমণ চালালে পালিয়ে যায় পাক বাহিনী। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।